এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন এসএসসি গেজেট 2025 রুলস প্রকাশিত হয়েছে। সেখানে একাধিক সমস্যা রয়েছে, যেখানে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে সমস্যা রয়েছে, এজ রিল্যাক্সেশন নিয়ে সমস্যা রয়েছে, নতুন পুরানো মিশে যাওয়ার সমস্যা রয়েছে। তেমন একটি সমস্যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যে সমস্ত প্রার্থীরা 2016 সালে 45% অনার্স নম্বর নিয়ে আবেদন করেছিল, তারা আবার এই সুপ্রিম কোর্টের রায়ে নট ফাউন্ড টু টেন্টেড, তারা এজ রিল্যাক্সেশন পেয়ে দেখা যাচ্ছে পরীক্ষায় বসতে পারছে। অথচ তাদের 45% নাম্বার থাকার জন্য নতুন গেজেট অনুযায়ী তারা আবেদন করতে পারবে না, কারণ তাদের দেখা যাচ্ছে যে 45% থাকার জন্য এখন বর্তমান গেজেটে 50% নাম্বারের কথা বলা হয়েছে। তাদের তো 50% নেই, তাহলে তারা টেন্টেড না হয়েও বা এজ রিলেকশন পেয়েও তাদের এই সুবিধা পাচ্ছে না। তো এই একটি গুরুতর সমস্যা দেখা গেছে। এই সমস্যা সমাধানের জন্য কি করতে হবে বিস্তারিত জানাবেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি বলুন। যে এসএসসি যে নতুন রুলস হুম, হুম, প্রকাশিত করেছে বা গেজেট, সেখানে হুম, হুম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে। এজ রিল্যাক্সেশনে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে তো বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে যে প্রবলেমটি হচ্ছে, তার কি ধরনের সমস্যা বা এর সমাধান কি রয়েছে যদি একটু বলেন? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমি আপনাকে বুঝিয়ে বলি। দেখুন, এসএসসির আপনাকে তার জন্য দুটো রুলস পাশাপাশি রেখে পড়তে হবে। আগের 2016 রুলস আর 2025 রুলস এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2016 রুলসের যে শিডিউলটা ছিল, হ্যাঁ, যেখানে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ক্লাস 9, 10 বা 11, 12 এর জন্য একদম। মেনশন করেছে ওরা, যে কলামটা বানিয়ে, হ্যাঁ, সেখানটাতে দেখবেন অনেক কিছুর পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে প্রথমে মেনশন করা আছে যে হ্যাঁ। 50% গ্র্যাজুয়েশনে এবং তার সঙ্গে বিএড। বিএড, ঠিক আছে? রাইট। হ্যাঁ, কোনো সমস্যা নাই, সেটা হ্যাঁ, সেবারও ছিল 2016-তে, এবারও আছে। হ্যাঁ, এবার যেটা নতুন ঝামেলায় ফেললো আমাদের ক্যান্ডিডেটদেরকে, সেটা হচ্ছে যে ওর সঙ্গে 2016 রুলসে 45% গ্র্যাজুয়েশনে এবং তার সঙ্গে বিএড কোর্সের কথাটা উল্লেখ ছিল, সেইটা এবার এই স্ল্যাবটা রাখেইনি। রাখেনি। এবার 45% রাখা সমস্যা হয়নি। হচ্ছে কি, হ্যাঁ, এবার সমস্যা হচ্ছে কি যে আমাদের বেশ কিছু এমন ক্যান্ডিডেট যাদের ধরুন, যারা যারা একটু পুরাতন ডিগ্রি হোল্ডার, যাদের গ্র্যাজুয়েশন বা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন হচ্ছে একটু পুরনো, 2008, 9, 10 হ্যাঁ, বা হ্যাঁ, এরকম সময়ে হ্যাঁ, হ্যাঁ, বা তারও আগে, হ্যাঁ, তাদের কি হচ্ছে যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তারা মাঠে আছে। এবার এর মধ্যে এরকম ক্যান্ডিডেট আছে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, হ্যাঁ। কিন্তু তাদের নাম কোনো টেন্টেড লিস্টে লিস্টে নেই। নেই। এবং হ্যাঁ, এবং যাদের নাম কোনো সময় কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায়নি, এইরকম ক্যান্ডিডেট যারা, হ্যাঁ, তারা তো সুপ্রিম কোর্টের নির্দেশে এজ রিল্যাক্সেশন পাচ্ছে পরীক্ষাতে। অবশ্যই। কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে হবেটা কি, তারা তো এলিজিবিলিটি আটকে যাচ্ছে, অনেক এরকম দেখা যাচ্ছে। একদম, একদম। কারণ ওই যে বেঞ্চমার্ক যেটা শিডিউলে মেনশন করেছে, হ্যাঁ, সেইটা যদি গতবারের মতো ও 45% না নামে, মানে ওটাকে যদি না বহাল করে পুনরায়, হ্যাঁ, তাহলে তো তারা ওইখানে আটকে যাচ্ছে, তারা তো এলিজিবল অবশ্যই। হচ্ছে না পরীক্ষার জন্য। না, না। এবার এই ক্ষেত্রে এটা তো গেজেটটাই এরকম করেছে, এবার সেক্ষেত্রে তো তাহলে গেজেটটা চ্যালেঞ্জ না করে কোনো উপায় থাকছে না যে না, তুমি আগের বারের থেকে এটা পরিবর্তন করে নাও। আমি তো চাকরিহারা হয়েছি, তার আগে তো আমি আমি এই বেঞ্চমার্কে তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, হ্যাঁ, তুমি সেটাকে উড়িয়ে দিচ্ছ, দিয়ে নতুন যে বেঞ্চমার্ক সেট করেছো তাতে আমি আটকে যাচ্ছি। তা অবশ্যই। আমাকে পুরাতন বেঞ্চমার্কে পরীক্ষা দিতে হবে, এইটা হচ্ছে সমস্যা। আচ্ছা, আচ্ছা। একটা সমস্যা, যেহেতু গেজেট পাবলিশ হয়ে গেছে, এটা তো নোটিফিকেশনের মাধ্যমে ক্লারিফাই করা সম্ভব নয়। না, না, তাহলে না। সেক্ষেত্রে এখন কি করবে ওরা, এখন সেটাকে এই অ্যামেন্ডমেন্ট সমাধানটা কি নিয়ে আসবে আছে কিনা স্যার? সেটা হচ্ছে দেখার। কিন্তু এই সমাধানটা কি রয়েছে? ওই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে, আর নাহলে মামলা মামলা করিয়েই অ্যামেন্ডমেন্ট করাতে হবে। তার আগে কমিশনকে এটা তো জানাতে একটা হবে খুব বিষয়টি। প্র্যাকটিক্যাল সমস্যা। হ্যাঁ, কমিশনকে আগে বিষয়টি জানাতে হবে। যদি তারা হ্যাঁ, অবশ্যই। রিজেন্ট আনে তাহলে তো ভালো হলো, না হলে কোর্টে দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় থাকছে না। এখানে এখানে অ্যামেন্ডমেন্ট ছাড়া, যেহেতু এটা রুলস, এটা গেজেট পাবলিশ হয়ে গেছে, এখানে অ্যামেন্ড করতে হবে ওদেরকে, অ্যামেন্ডমেন্ট এটা করতে হবে। যে করিডেন্ডাম অ্যাডিশন করলে নিয়ে আসতে চলবে না। হবে যে হ্যাঁ এইটা আমি এর সঙ্গে দিলাম। নাহলে রাইট, এই দুটো শিডিউলকে রেখেই তো সমস্যা, দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে তো অনেকেই আটকে যাবে এরকমটাতে। রাইট, রাইট, রাইট। তো এইটা হচ্ছে সমস্যা, এটা দেখা যাক এখন। যেটা যে একটা একটা করে কিছু পাবলিশ হচ্ছে, রুলস বলুন, নোটিফিকেশন বলুন, সে প্রাইমারি হোক, এসএসসি হোক, আর মানুষের জীবন কঠিন হয়ে যাচ্ছে। কোর্ট, ঠিক, ঠিক, খালি ঠিক। কোর্ট, মানে এখন মনে হচ্ছে যেন সবকিছুই কোর্ট আর সবকিছুই উকিল, বাকি আর কেউ নেই, আর এরকম কিছু হয়ে নেই। গেছে। কারণ খুব কোর্ট, খুব যদি কোর্টে দুর্ভাগ্যজনক এটা। যেতে হয় তাহলে কমিশন, পর্ষদ, গভর্নমেন্ট অফিসগুলো মানে শিক্ষা দপ্তরগুলো আছে কি জন্য সেটাই বোঝা মুশকিল হয়ে সেটাই যাচ্ছে কথা, বর্তমান মানে সময়ে এটা দাঁড়িয়ে। যা করছে সবই ভুলে ভরা, আমার মাথায় ঢুকছে না ইচ্ছা করে করছে কিনা। মানে কারণ ওরা ইচ্ছা করে চাইছে যে করে মামলা হয়ে আটকে থাকুক, মামলা হয়ে যাতে আটকে আমরা থাক, দেখাতে আমাদের পারি। নিয়োগ দিতে হবে হ্যাঁ, না যে আমরা কোর্ট মনে মানে মনে কোর্টের সেরকমই তো অর্ডারের হচ্ছে। জন্য করতে পারছি না, আটকে আছি, আমি 5 বছরে একটা নিয়োগ দেবো, ব্যাস এইভাবেই চলবে।
সেটাই বা সেটা সরকারি মনে নিয়োগ হচ্ছে করবো আমার। না, বেসরকারিতে কন্ট্রাকচুয়ালে 10-15 হাজার টাকা করে দেবো। হ্যাঁ 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 কারণ হ্যাঁ, প্রাইমারি স্কুলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে চাইছে ওরা। প্রায় 40-45 হাজার টাকা করে মাইনে আমি কেন দেবো? ওখানে আমি 4টে টিচার রাখবো। এরকম একটা টেন্ডেন্সি চলে এরকমটাই আসছে ধীরে ধীরে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।